তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইকাসের গঠন বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, গঠন বৈশিষ্ট্যটা কিরকম সাইকাসের? সাইকাস উদ্ভিদ যদি আমি একটু আর্ট করি, সাইকাস উদ্ভিদ দেখতে তোমার হচ্ছে নিচের দিকে প্রাথমিক অবস্থায় প্রধান মূল থাকবে, পরবর্তী সময়ে প্রধান মূলটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে, হয়ে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে এখান থেকে অস্থানিক মূল তৈরি হবে এবং এই অস্থানিক মূলগুলো তোমার হচ্ছে এখান থেকে সৃষ্টি হবে এবং এগুলো থেকে কিছু কোরালয়েড মূল সৃষ্টি হবে, অর্থাৎ কোরালের মতো দেখতে, সমুদ্রের নিচে যে কোরাল থাকে সেই কোরালের মতো দেখতে কিছু মূল সৃষ্টি হবে। ঠিক আছে? এরকম কোরালয়েড মূল সৃষ্টি হবে। ওকে, এবং উপরের দিকে, এবং একটা জিনিস মনে রাখতে হবে যে প্রধান মূল এবং অস্থানিক মূল এদের গতিপথ হবে অভিকর্ষের দিকে, এবং যে কোরালয়েড মূলগুলো আছে সেই কোরালয়েড মূলগুলোর গতিপথ হবে অভিকর্ষের বিপরীত দিকে। অর্থাৎ এটা যদি আমি মাটি বিবেচনা করি, এটা ভূমির দিকে, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে এদেরকে উপরের দিকে, ভূমির উপরের দিকে এদেরকে দেখা যায়। আচ্ছা, এটা গেল। উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে, আমরা প্রতিটা সেক্টর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। উপরের দিকে যেটা দেখা যায় সেটা হচ্ছে এভাবে গিয়ে, আমি যদি এটাকে পুরুষ গাছ বিবেচনা করি তাহলে এখানে একটা পুং স্ট্রোবিলাস অবস্থান করে। পুং স্ট্রোবিলাসের পরে এখানে আশেপাশে অন্য কিছু ধরনের পাতা থাকে। এই পাতা নিয়ে দুই ধরনের পাতা থাকে সাইকাসের ক্ষেত্রে, পর্ণপত্র এবং স্বল্পপত্র, আমরা দুটো নিয়ে আলোচনা করব। এখানে কিছু ছোট্ট ছোট্ট পাতা থাকে, এই পাতাগুলোকে আমরা বলতেছি সার্সিনেট ভার্নেশন, ছোট ছোট কচি পাতা। ঠিক আছে, সাইকাসের কচি পাতাকে আমরা কি বলবো? সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, এরকম কচি 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 পাতা থাকবে এখানে, এবং উপরের দিকে এর হচ্ছে কি থাকবে? বড় বড় পাতা থাকবে, এবং এটা মুকুটের মতো অবস্থান করবে। এটা হচ্ছে পিছন থেকে উৎপন্ন হয়েছে, মুকুটের মতো অবস্থান করবে, এবং পাতাগুলোর অসংখ্য পত্রফলক বা ল্যামিনা থাকবে। ল্যামিনা বলতে, আমি যদি এটাকে একটা পাতা বিবেচনা করি, এটা হচ্ছে পাতা, এই পাতার এই অংশটাকে বলা হচ্ছে কি? ল্যামিনা। তো নারিকেল গাছের পাতার মধ্যে দেখো একটা মাঝখানে র্যাকিস থাকবে, সেই র্যাকিসের মধ্যে কতগুলো পাতা থাকে? ডাল থাকে, মানে ডালের মতো পাতা থাকে। তো এরকম 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 অসংখ্য কি থাকবে? পত্রফলক থাকবে বা ল্যামিনা থাকবে অসংখ্য। ঠিক আছে, নারিকেল পাতার মতো অনেকটা দেখতে, এরকম কিছু উদ্ভিদটা অনেকটা এরকম দেখতে। তাহলে দেখো, আমি যদি বলি যে তাহলে এখানে আমাদের তিনটা জিনিস, একটা হচ্ছে কোরালয়েড মূল, তাই না? এটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এই যে সার্সিনেট ভার্নেশন, এটা একটা জিনিস, আর এই পাতা, এটা হচ্ছে আরেকটা। আর আমরা সবার শেষে জননের মধ্যে এই পুং স্ট্রোবিলাস এবং মেগাস্পোরোফিল, এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমি আলোচনা করি কোরালয়েড মূল নিয়ে। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরালয়েড মূল। তো দেখো, এখানে কোরালয়েড মূল আমি আট করছি। তাহলে আমি প্রথমেই বলছিলাম সেটা হচ্ছে যে সাইকাস উদ্ভিদের যে প্রধান মূল থাকবে, অর্থাৎ ওখান উদ্ভিদের কাণ্ড থেকে যে প্রধান মূলটা উৎপন্ন হবে, সেই মূলটা প্রাথমিক অবস্থায় প্রধান মূল থাকলেও প্রাথমিক মূলটা নষ্ট হয়ে যাওয়ার পরে সেখানে কি হবে? অস্থানিক মূল সৃষ্টি হবে। অস্থানিক মূল সৃষ্টি হওয়ার পরে সেখান থেকে কিছু এইরকম নোডের মতো, কিছু কোরালের মতো দেখতে, সমুদ্রের নিচের কোরালের মতো দেখতে কিছু মূল সৃষ্টি হবে। সেই মূলগুলোকে আমরা বলতেছি কি মূল? কোরালয়েড মূল, কোরালের মতো দেখতে মূল। এবং এই মূলগুলোর যে কর্টেক্স অঞ্চল, অর্থাৎ এই যে নোডগুলোর ভিতরের দিকে যে এই কর্টেক্স অঞ্চলগুলো আছে, এই কর্টেক্স অঞ্চলগুলোর মধ্যে কিছু ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে। কি ব্যাকটেরিয়া? নস্টক, অ্যানাবেনা। ঠিক আছে, নস্টক, অ্যানাবেনা, এই ধরনের এদেরকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া। এই সায়ানো ব্যাকটেরিয়ারা কোথায় বসবাস করে? এই কোরালয়েড মূলের মধ্যে বসবাস করে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে নাইট্রোজেন সরবরাহ করা। নাইট্রোজেন সরবরাহ করা হচ্ছে এই কোরালয়েড মূলের ভিতরে অবস্থিত যে নস্টক এবং অ্যানাবেনার মতো সায়ানো ব্যাকটেরিয়ারা আছে, তারা নাইট্রোজেন সরবরাহ করবে। আচ্ছা, এদের গতিপথ হবে কোন দিকে? ঊর্ধ্বমুখী। ঠিক আছে, আচ্ছা, এদের যে প্রান্তগুলো থাকবে সেই প্রান্তগুলো দ্যাগ্র শাখা বিশিষ্ট, দ্যাগ্র এবং ফোলা, একটু টিউবের মতো দেখতে। দেখো, টিউবের মতো দেখতে কিছু মূল সৃষ্টি হয়েছে, এই মূলগুলোকে বলা হয় দ্যাগ্র শাখা বিশিষ্ট মূল। তাহলে কোরালয়েড মূল সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার। এরপরে আমরা সেকেন্ড যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সার্সিনেট ভার্নেশন এবং ওর যে পাতা, আমরা স্বল্পপত্র, বর্ণপত্র এবং এর যে পাতার গঠন সাইকাস উদ্ভিদে, সেটা নিয়ে আলোচনা করবো। স্বল্পপত্র
পর্ণপত্র আর হচ্ছে সার্সিনেট ভার্নেশন। এই কয়টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমি যদি প্রথমে সাইকাসের যে পাতাটা সেটা যদি আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে র্যাকিস। এটা কি? র্যাকিস। র্যাকিসের পরে এর শরীরে কিছু এরকম, এবং এই পাতাগুলোকে যদি আমি একটু কমপ্লিট করি সেটা হচ্ছে এরকম দেখতে হবে পাতা। আচ্ছা, এইরকম করে কিছু পাতা থাকবে, ঠিক আছে? এই পাতাগুলো থাকার পরে আমাদের নিচের দিকে একটু আসতে হবে। নিচের দিকে আমাদের কিছু পাতা উৎপন্ন হবে। এটা আমি একটু অন্য কালার দিয়ে ড্র করছি। এরকম কিছু পাতা থাকবে, এবং এখানে এইরকম পাতা কিন্তু আরো থাকবে এদিক দিয়ে, এবং এর গোড়ার দিকে আরো এক ধরনের পাতা অবস্থান করবে। এই ধরনের আরো কিছু পাতা এখানে অবস্থান করবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু ডিনোট করার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখো এখানে যে পাতাগুলো আছে, তাহলে এখানে মূল ডাল হচ্ছে এটা, তাই না? এটাকে আমরা বলতেছি কি? র্যাকিস। এটাকে আমরা বলতেছি র্যাকিস। এরপরে এই যে পাতা, এই পাতাটা এখানে মাঝখানে যে শিরাটা, এটাকে আমরা বলতেছি মধ্যশিরা। এরপর মধ্যশিরার পরে আর এই যে পাতাগুলো, ঠিক আছে, এই যে পাতাগুলো আমরা দেখতেছি, এই পাতাগুলোকে আমরা বলবো পত্র বা যৌগিক পত্র বলতে পারি এটাকে। আর এখানে এই যে এই ধরনের যে পাতাগুলো আছে, এগুলো এক ধরনের পাতা, এই পাতাগুলোকে আমরা বলতেছি স্বল্পপত্র। আচ্ছা, তাহলে দেখো, আর এই যে ছোট ছোট যে পাতাগুলো আছে, এই পাতাগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো সার্সিনেট ভার্নেশন। আচ্ছা, তাহলে দেখো এইখানে পাতার মধ্যে এই সার্সিনেট ভার্নেশনটাই কিন্তু পরবর্তীতে ডেভেলপ হয়ে কি তৈরি করবে? এই পাতাটা, এই বড় পাতাটা তৈরি করবে। আর এই শল্কপত্র যেগুলো আছে, শল্কপত্র, এই শল্কপত্রগুলো কি করবে? এই যে বড় পাতাটার যে কচি পাতাটা আছে, অর্থাৎ সার্সিনেট ভার্নেশন, এই পাতাটাকে একটু ধারণ করে রাখবে। আর বড় পাতাগুলোর মধ্যে মাঝখানেটাকে আমরা বলবো র্যাকিস, বা যে ডালের মধ্যে অনেকগুলো পাতা থাকবে। আর এই র্যাকিসের মধ্যে যে পাতাগুলো থাকবে, সেই পাতাগুলোকে আমরা বলতেছি পর্ণপত্র। পর্ণপত্রের মধ্যে মাঝখানে যে শিরাটা, এই শিরাটাকে আমরা বলতেছি মধ্যশিরা। এবং এই পাতাগুলো কিন্তু নিচ থেকে, নিচের পাতাটা বড়, এবং সর্ব উপরের যে পাতাটা, এই পাতাটা কিন্তু ছোট হবে। টেরিডোফাইটা উদ্ভিদ, অর্থাৎ ফার্ন উদ্ভিদ যেটা দেয়ালের মধ্যে হয়, এই উদ্ভিদগুলো কিন্তু দেখতে এরকম, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা পাম ফার্ন বলি, অর্থাৎ পাম উদ্ভিদের পাতা এবং ফার্ন উদ্ভিদের পাতা একই রকম দেখতে, এই জন্য এটাকে আমরা বলি পাম ফার্ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা পাতা নিয়ে আলোচনা করলাম, সার্সিনেট ভার্নেশন নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে জনন। এই উদ্ভিদের জননটা আলোচনা করলেই আমাদের মোটামুটি অধ্যায় শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জনন। সাইকাসের জনন। সাইকাসের জনন দুই ভাবে হয়। কয়ভাবে হয়? দুই ভাবে। একটা হচ্ছে যৌন, আর একটা হচ্ছে অযৌন। অযৌনটাকে আমরা কিন্তু আবার অঙ্গজ বলতে পারি, মানে এভাবেই হয় অঙ্গজ জনন। আচ্ছা, আমরা অঙ্গজটা নিয়ে একটু আলোচনা করি। অঙ্গজটা হচ্ছে যে এদের শরীরের মধ্যে, এদের মার্চ এপ্রিল মাসে এদের শরীরে কুড়ির সৃষ্টি হয়। কুড়ি, আমি যদি একটু ড্র আউট করার চেষ্টা করি, এখানে এটা ধরলাম একটা হচ্ছে সাইকাস উদ্ভিদ, এবং এর যে গোড়া, এই গোড়া থেকে একটা কচি উদ্ভিদ সৃষ্টি হবে। এইটাকে যদি আমি নিয়ে যাই কোনো জায়গায় রোপণ করে দিই, তাহলে কিন্তু কি হবে? এটা নতুন উদ্ভিদে পরিণত হবে। তো অঙ্গ থেকে তৈরি হলো, কোনো প্রকার যৌন জনন ঘটে নাই, তো তাহলে এটাকে আমরা অঙ্গজ জনন বলতে পারছি। যেহেতু হচ্ছে অঙ্গ, যৌন জনন ব্যতীত যে কোনো জননকে আমরা অযৌন জনন বলতেছি, তাহলে এটা হচ্ছে এক ধরনের অযৌন জনন, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যৌন জনন। যৌন জননটা কি? যৌন জনন হচ্ছে শুক্রাণু উৎপন্ন হবে যোগ ডিম্বাণু উৎপন্ন হবে, তো এই দুটার মিলন হয়ে কি তৈরি হবে? নতুন উদ্ভিদ তৈরি হবে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি, এই নতুন উদ্ভিদ তৈরি হওয়ার এই প্রসেসটাকে, জনন, যে যৌন জনন প্রক্রিয়া, এটাকে আমরা বলতেছি উওগ্যামাস। উওগ্যামাস, কারণ কি? কারণ শুক্রাণুটা সচল, ঠিক আছে? শুক্রাণুটা সচল। তাহলে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যৌন জননের জন্য প্রয়োজনীয় যে অঙ্গগুলো আছে এই সাইকাস উদ্ভিদে, অর্থাৎ পুং এক্সট্রোবিলাস বা কোন, আর একটা হচ্ছে মেগা স্পোরোফিল। এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, তাহলেই আমরা মোটামুটি এটা শেষ। আচ্ছা, এখন যেটা আমরা আলোচনা করব পুং এক্সট্রোবিলাস নিয়ে। পুং এক্সট্রোবিলাস
বিলাস, পুং স্ট্রোবিলাস। তো পুং স্ট্রোবিলাসটা কিরকম দেখতে? এটা একটা কলার মোচার মতো দেখতে অনেকটা, এরকম দেখতে। এটাকে আমরা বলতেছি কি পুং স্ট্রোবিলাস। এই যে এক একটা যেটা, এই এক একটাকে আমরা বলতেছি, যদি এটাকে আমরা একটু বের করে নিয়ে আসি তাহলে দেখবা এইরকম দেখতে অনেকটা, এরকম এরকম ঢোকানো ঢোকানো থাকে। ওকে, তো এই মাথার যে অংশটা, এটাকে আমরা বলতেছি অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস, মাথাটাকে আমরা কি বলবো? অ্যাপোফাইসিস। আর এইটাকে তাহলে আমরা কি বলবো? মাইক্রোস্পোরোফিল। হ্যাঁ, কারণ এটা মাইক্রোস্পোর ধারণ করতেছে, মানে শুক্রাণু ধারণ করতেছে, মাইক্রোস্পোরোফিল। আচ্ছা, এখন এইখানে অ্যাপোফাইসিস, এই মাথার যে এক্সট্রা অংশটা, এটাকে বলি অ্যাপোফাইসিস। আর বাকি যে অংশটুকু থাকে এর ভিতরে কি থাকে? সোরাস থাকে, সোরাস। এরকম কিছু ক্রোমোজোমের মতো দেখতে কিছু অংশ থাকে, ঠিক আছে? এরকম অংশ। তাহলে এগুলোকে আমরা কি বলতেছি? সোরাস। আচ্ছা, এখন এই সোরাসটাকে যদি আমরা একটু বাইরে বের করে নিয়ে আসি, এটাকে একটু বড় করে যদি আমরা আঁকি, তাহলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এরকম, তাই না? এই সোরাসের ভিতরে, এই যে এর ভিতরে কি থাকবে? শুক্রাণু থাকবে। এবং এই যে শুক্রাণু বা স্পোর গুলো যেটা থাকবে, এই শুক্রাণু স্পোর গুলা কিরকম হবে? অসংখ্য ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত হবে। তার মানে সাইকাসের যে শুক্রাণু সেটা বহু ফ্লাজেলা যুক্ত। মানুষের শুক্রাণু একটা ফ্লাজেলা বিশিষ্ট, কিন্তু এদের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, ঠিক আছে? এবং এই দেখো, এটাকে তাহলে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি মাইক্রোস্পোরোফিল। আর এইটাকে আমরা বলতেছি, তাহলে যেহেতু শুক্রাণু এটাকে এই জিনিসটা ধারণ করতেছে, সোরাসের একটা অংশ শুক্রাণু ধারণ করতেছে, এই অংশটাকে আমরা বলতে পারি স্পোরঞ্জিয়াম, ঠিক আছে? মানে স্পোরকে ধারণকারী অংশ। ওকে, তাহলে এখান থেকে কি হবে? শুক্রাণুটা বেরিয়ে পড়বে, শুক্রাণু এখান থেকে বেরিয়ে পড়বে, বেরিয়ে পড়ে তোমার বাতাসের মাধ্যমে উড়ে গিয়ে কোথায় যাবে? মেগা স্পোরঞ্জিয়ামে। কোথায় উড়ে যাবে? মেগা স্পোরঞ্জিয়ামে। আচ্ছা, তাহলে স্পোরঞ্জিয়ামে উড়ে যাবে। এটা গেলে তারপরে এবার তাহলে আমরা আলোচনা করি যে মেগা স্পোরোফিলটা দেখতে কিরকম। আচ্ছা, মেগা স্পোরোফিলটা দেখতে কিরকম? দেখো, মেগা স্পোরোফিল আর্ট করতে হবে এরকম একটা অংশ, যেটা একটু করে ভাঁজ করে উপরের দিকে চিকন হয়, উপরের দিকে চিকন হয়ে একটা পাতার মতো অংশের সৃষ্টি করে, এবং এর কাছে আরো পাতা থাকে উপরে, ঠিক আছে? এবং এই যে ভাঁজগুলো, যেগুলো আর্কিমোনিয়ামের মতো, সেই অংশগুলোর মধ্যে কি থাকবে? ডিম্বক থাকবে, ঠিক আছে? এই ডিম্বকগুলো থাকবে। তাহলে এটা কি স্ত্রী গাছের মধ্যে এটা থাকবে। তো এর অংশগুলোকে যদি আমরা ডিনোট করি তাহলে দেখো, এই এটা কি? ডিম্বাণু, তাই না? উন্মুক্ত ডিম্বাণু। আর এই পাতাগুলোকে আমরা বলি পিনিউল। আচ্ছা, তাহলে এর ভিতরে কি আছে? আমি যদি একটু বাইরে দেখাই, এর ভিতরে কি আছে? এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা ডিম্বাণু, তাই না? আর আমরা এর আগে যেটা পড়লাম সেখান থেকে আসছে কি? শুক্রাণু। এবং শুক্রাণুটা কি? বহু ফ্লাজেলা যুক্ত, তাই না? এ কি করবে? এসে একে নিষেক করবে। তার মানে ডিম্বাণুটা এখানে বসে আছে, এই শুক্রাণুটা সচল অবস্থায় আসছে। যে এই প্রক্রিয়াটাকে, শুক্রাণু সচল অবস্থার এই প্রক্রিয়াকে আমরা বলতেছি উওগ্যামাস প্রক্রিয়া। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের নগ্নবীজী উদ্ভিদের পুরো একটি সেশন, যে সেশনের মধ্যে আমরা আলোচনা করলাম মোটামুটি মেগা স্পোরোফিল পর্যন্ত। এবং একটি বিষয় যেটা আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটি খ নম্বরে আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে? আমি যদি একটু বলে দিই, আমরা গত লেকচারে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে সাইকাডালেস বর্গের কিছু উদ্ভিদ এখন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে, তাই না? 37.5 কোটি বছর আগে এই উদ্ভিদগুলো পৃথিবীতে আসছে। তবে সাইকাসের যে গোত্রগুলো আছে সেটা আনুমানিক 30 কোটি বছর আগে পৃথিবীতে আসছে। তো যদি আমরা ধরে নেই যে এই সাইকাডালেস বর্গের যতগুলো উদ্ভিদ পৃথিবীতে ছিল ওই সময়কার, এখন পর্যন্ত পৃথিবীতে সাইকাস সহ এর মতো আরো 9টা জেনাসের উদ্ভিদ এখন পর্যন্ত পৃথিবীতে আছে। সর্বমোট প্রায় 100-র মতো প্রজাতি পৃথিবীতে এখনো বিদ্যমান আছে, যেগুলো প্রায় 30 কোটি বছর ধরে পৃথিবীতে বিদ্যমান। তার মানে এই সাইকাসের এই উদ্ভিদগুলোকে দেখে আমরা ধারণা করতে পারবো যে ওই 30 কোটি বছর আগে সাইকাসরা পরিবেশের মধ্যে কিভাবে মানায় নিয়ে চলতো,
কিভাবে তারা প্রকৃতির মধ্যে বেঁচে থাকতো, তো তাদের জীবন বৈচিত্র্য সবকিছু সম্পর্কে এই সাইকাস থেকে আমরা ধারণা পাই। এই জন্য সাইকাসকে আমরা জীবন্ত জীবাশ্ম বলতে পারি। তো এই ছিল আজকে আমাদের নগ্নবীজি এবং আবৃতবীজি নিয়ে একটি আলোচনা, যেটাতে আমরা নগ্নবীজি পার্টটাকে শেষ করলাম। নেক্সট সেশন থেকে আমরা আবৃতবীজি উদ্ভিদের মধ্যে যাব, সেখানে আমরা কাণ্ড, মূল এইসব নিয়ে আলোচনা করবো ইন ডিটেলস, চিত্র সহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।